পলাশী যুদ্ধে জয়ী হয়ে বাংলার সিংহাসনে বসেছিলেন মীর জাফর। কিন্তু মীর জাফরের এই ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়নি। যে ইংরেজরা তাকে ক্ষমতায় বসিয়েছিলেন সেই ইংরেজরাই তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন। পরে ক্ষমতা হারানোর বেদনায় ধুকে ধুকে মৃত্যু হয় মীর জাফরের। বিশ্বাসঘাতকদের শীর্ষ নেতা মীর জাফরের পতনের ইতিহাস নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন। পলাশী যুদ্ধে জয়লাভের পর সিরাজউদ্দৌলার রাজকোষ থেকে ৫ কোটি টাকা পেয়েছিলেন লর্ড ক্লাইভ। তার আশা ছিল আরও অনেক বেশি। এই যুদ্ধে জয়ের জন্য ক্লাইভের পাওনা ছিল ২,৩৪,০০০ পাউন্ড। এছাড়া জমিদারির মালিক হিসেবে প্রতি বছর ২৭,০০০ পাউন্ড পাওয়ার কথা ছিল। যদি এই বিপুল অর্থ তিনি সত্যিই পেতেন তাহলে মাত্র ৩৩ বছর বয়সেই রবার্ট ক্লাইভ ইউরোপের সবথেকে ধনী ব্যক্তিদের একজন হতে পারতেন। তবে পরের কয়েকটা দিন বেশ দুশ্চিন্তায় কাটিয়েছিলেন ক্লাইভ। তার ভয় ছিল মীর জাফর কথার খেলাপ করবে না তো। রবার্ট ক্লাইভ এবং মীর জাফরকে দেখে মনে হতো যেন দুই ক্ষমতাবান গুন্ডা বড় সড় লুটের পর ভাগাভাগিতে বসেছে। পলাশী যুদ্ধের বছরখানেকের মধ্যেই মীর জাফরের তেজ ধীরে ধীরে নিভে আসতে শুরু করে। জমিদারির মালিকানা হিসেবে প্রতি বছর ২৭,০০০ পাউন্ড না পাওয়ায় রবার্ট ক্লাইভ ও মীর জাফরের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। কিছুদিন আগেও যে ক্লাইভ মীর জাফরের হয়ে কথা বলতেন, তিনি এখন তাকে দ্য ওল্ড ফুল বা বোকা বুড়ো বলে সম্বোধন করেন, আর তার ছেলে মিরানকে ওয়ার্থলেস ডগ বা বেকার কুকুর বলে ডাকতে থাকেন। আলস্য, অক্ষমতা আর আফিমের নেশা মীর জাফরকে পুরোপুরি বদলে দিয়েছিল। ১৭৫৮ সালের ১১ই নভেম্বর ক্লাইভ জন পিনকে লেখা এক চিঠিতে বলেন, যে ব্যক্তিকে আমি মসনদে বসিয়েছিলাম সে অহংকারী, লোভী আর কথায় কথায় গালিগালাজ করা এক লোকে পরিণত হয়েছে। তার এই ব্যবহারের জন্য নিজের প্রজাদের কাছ থেকেই সে দূরে সরে যাচ্ছে। ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মীর জাফর তার সৈন্যদের ১৩ মাসের বকেয়া বেতনের মাত্র ৩টে কিস্তি দিতে পেরেছিলেন। বেতন না পেয়ে সৈনিকরাও ক্ষোভে ফুঁসে উঠতে শুরু করেছিল। মীর জাফরের বাহিনীর ঘোড়াগুলো ঠিকমতো খেতে না পেয়ে অসুস্থ হয়ে পড়ে। ঘোড়াগুলোর অবস্থা এমন হয় যেন তাদের শরীরের হাড় গোনা যেত। এই ঘোড়াগুলোর মতোই অবস্থা হয়েছিল সৈনিকদের। এমনকি জমিদারেরা ছেঁড়া ফাটা পোশাক পরতে বাধ্য হচ্ছিলেন। পলাশী যুদ্ধের ৩ বছরের মধ্যেই ভারতের অন্যতম ধনী শহর মুর্শিদাবাদ দুস্থ শহরে পরিণত হয়। বাংলার এই পরিণতির জন্য মীর জাফরই দায়ী। সবসময়ই দামি জহরত পড়ার একটা শখ ছিল মীর জাফরের। কিন্তু নবাব হওয়ার পরে নানান ধরনের রত্নখচিত ৬-৭টা গয়না পড়তে শুরু করেছিলেন তিনি। গলায় ৩-৪টে মুক্তোর মালা সবসময় থাকত। গান শোনা এবং নারীদের নাচ দেখা তার প্রতিদিনের রুটিন হয়ে যায়। কিছুদিনের মধ্যেই মানুষ বুঝতে পারল বাংলা শাসন করার ক্ষমতা মীর জাফরের নেই। তার আচার ব্যবহার একজন অশিক্ষিত আরব সৈন্যর মতো হয়ে যায়, যার রাজ্য সামলানোর কোনো দক্ষতা ছিল না। এসব দেখে ক্লাইভ বলেছিলেন, মীর জাফরের শাসন করার কোনো ক্ষমতাই নেই। প্রজাদের ভালোবাসা আর বিশ্বাস জয় করতেও সে অক্ষম। তার কুশাসন বাংলাকে অরাজকতার দিকে ঠেলে দেয়। অন্যদিকে যখন মীর জাফরের রাজ্য শাসনের অক্ষমতা পরিষ্কার হচ্ছে, তখনও তার ছেলে মিরান তার নিষ্ঠুরতা চালিয়ে যেতেই থাকে। দয়া, মায়া, আদব কায়দা এই শব্দগুলো তার অভিধানেই ছিল না। তার সবথেকে বড় চিন্তা ছিল আলীবর্দী খানের পরিবারের সদস্যদের নিয়ে, যেন ভবিষ্যতে কোনোদিন বিদ্রোহের সম্ভাবনা তৈরি না হয়। এ কারণে আলীবর্দী খানের পুরো পরিবারকে নদীতে ডুবিয়ে দেওয়ার পর মিরানের নজর পড়ে সিরাজউদ্দৌলার সবচেয়ে কাছের ৫ আত্মীয়ের পরিবারের দিকে। সিরাজের ছোট ভাই মির্জা মেহেদীকে ২টো কাঠের তক্তার মাঝে রেখে পিষে মেরেছিলেন মিরান। এই হত্যাকাণ্ডের যুক্তি হিসেবে সে বলেছিল, সাপ মারার পরে তার বাচ্চাদের বাঁচিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়। সিরাজউদ্দৌলার পরিবারের যতজন সদস্যকে সে হত্যা করেছিল তার একটা তালিকা মিরান নিজেই কাছে রাখত। খুব কম সময়ের মধ্যেই সেই তালিকায় নামের সংখ্যা ৩০০-র বেশি হয়ে যায়। এভাবেই যখন চলছিল, ঠিক তখন হঠাৎ একদিন তার প্রতিদ্বন্দ্বীরা আর আগের প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মিলে মিরানকে হত্যা করে। ছেলের এই হত্যার সংবাদ পেয়ে মীর জাফর চিৎকার করে কেঁদে ওঠেন এবং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান। এর মধ্যেই রবার্ট ক্লাইভ তার প্রতিনিধি খোজা ওয়াজিদের মাধ্যমে জানতে পারেন যে মীর জাফর ওলন্দাজদের সাথে একটি চুক্তি করেছেন। এই চুক্তির কারণে হুগলি নদীতে ওলন্দাজ জাহাজের আনাগোনা দেখতে পাওয়া যায়।
এসব কিছু চুঁচুড়া যুদ্ধের পটভূমি সৃষ্টি করে। একদিকে মির্জাফরের কুশাসন, অন্যদিকে ইংরেজদের পাশ কাটিয়ে ওলন্দাজদের সাথে চুক্তি, দুটো মিলিয়ে মির্জাফরের সঙ্গে ইংরেজদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এ কারণে মির্জাফরের কাজে সহায়তার নাম করে তারই জামাতা মীর কাসিমকে বাংলার সহকারী সুবেদার নিয়োগ করা হয়। পরে 1760 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফরকে ক্ষমতাচ্যুত করে বাংলার মসনদে বসায় মীর কাসিমকে। পলাশী ষড়যন্ত্রের অন্যতম সদস্য মীর কাসিম বরাবরই ছিলেন একজন স্বাধীনচেতা মানুষ। তাই নবাব হিসেবে ক্ষমতা পাওয়ার পর তিনি বাংলাকে স্বাধীনভাবে শাসন করার ইচ্ছে পোষণ করেন। ফলে তার সাথেও ইংরেজদের দ্বন্দ্ব শুরু হয় এবং এক পর্যায়ে তাকেও ক্ষমতাচ্যুত করা হয়। ওদিকে ক্ষমতা হারানোর পর থেকেই অসুস্থ হয়ে পড়েন মীর জাফর। দুরারোগ্য কুষ্ঠরোগ তার দেহে বাসা বাঁধে। প্রায় 1 যুগ এই রোগে ভুগে তিনি ধুকে ধুকে মারা যান। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জাফরগঞ্জ কবরস্থানে তার সমাধি আছে। ভারতীয় উপমহাদেশে মীর জাফর নামটি আজও বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। আর মুর্শিদাবাদে মীর জাফরের বাড়িটি নেমুক হারাম দেউড়ি বা বিশ্বাসঘাতকের ঘর নামে সবার কাছে পরিচিত। মীর জাফরের মৃত্যুর পর বাংলার ক্ষমতা ও শাসনভার পুরোটুকু চলে যায় ইংরেজদের হাতে। আর ইংরেজরা এভাবেই 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর ভারতীয় উপমহাদেশ শাসন করে।